নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আপনাদেরকে পাঠ করে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প ফিরে দেখা। এই একই নামে আরেকটি গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের ফিরে দেখা আমি এই চ্যানেলে আগেই পাঠ করেছি। গল্পটির লিংক আমি আজকের গল্পের কমেন্ট বক্সে পিন করে রাখব। ইতিমধ্যেই আমার শ্রোতা বন্ধুরা গল্পটিকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। গল্পটি যদি আপনারা আগে শুনে না থাকেন, আজকের গল্প শোনার পর কমেন্ট বক্স থেকে অন্য গল্পটি শুনে নিতে পারে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প, শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত ফিরে দেখা। বড় রাস্তার ধারে বাইরের দিকের এই ছোট্ট ঘরখানি নিজেই বেছে নিয়েছেন সুরপতি। অন্তর্মহল থেকে এই ঘর আর পাশের বসবার ঘরখানি আলাদা। ভিতর বাড়ির কোলাহল, বাচ্চা ছেলে মেয়েদের কান্নাকাটি, চেঁচামেচি যে এ ঘরে একেবারে এসে পৌঁছায় না তা নয়, কিন্তু পশ্চিমের দরজা বন্ধ থাকলে খুব বেশি শান্তিভঙ্গ করতে পারে না। সুরপতি আত্মীয় স্বজন লোকজন যে পছন্দ করেন না তা নয়, কিন্তু পড়ন্ত বয়সে এসে একটু নিরিবিলি থাকতেই তার ভালো লাগে। সুরপতি লক্ষ্য করেছেন, অনুভব করেছেন, তার ভাই আর ভাইপোরাও চায় তিনি নিরিবিলিতেই থাকুন। তারা যে তাকে ভালোবাসে না তা নয়, কিন্তু তাকে বিচ্ছিন্ন করে রাখতেও তারা পছন্দ করে। একান্নবর্তী পরিবারে থেকেও সংসারের দৈনন্দিন ঐক্যতানে সুরপতি আর নিজের গলা তাই মেলাতে পারেন না। বয়স, রুচি, প্রবৃত্তি, প্রবণতার যে ব্যবধান তা ক্রমেই বেড়ে ওঠে। রাস্তার ধারের ঘরখানিতে সুরপতি নিজের একাকিত্ব নিয়েই থাকেন। সেই একাকিত্ব সবসময় যে উপভোগ্য তা নয়। আমি বর্জিত, পরিত্যক্ত, অবজ্ঞাত, বৃদ্ধ বয়সের এই অনুভূতি তাকেও মাঝে মাঝে পীড়িত করে, কিন্তু এই পীড়া মারাত্মক হয়ে উঠতে পারে না। পড়াশুনোর অভ্যেসটা একেবারে যায়নি তার। সময় কাটাবার জন্যে বইপত্র আছে। বাইরে থেকে বন্ধু বান্ধব কেউ এলে তাদের সঙ্গে গল্প করেন, যদিও আগন্তুকদের সংখ্যা ইদানিং খুব কমে গেছে। এখন তারা কালে ভদ্রে আসেন। শরীর সুস্থ থাকলে সুরপতি নিজেও বেড়াতে টেড়াতে বেরোন। বেরোতে না পারলেও বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বেশ সময় কেটে যায় তার। একটু দূরেই গঙ্গা। জানালা খুললে, দরজা খুললে জলধারা চোখে পড়ে। ছোট ছোট নৌকো চলাচল করে, লঞ্চ যায়, জাহাজও যায় মাঝে মাঝে। যখন কোনো জলযানী থাকে না, তখনও জলস্রোত থাকে। নদীকে ভালোবাসেন সুরপতি। শান্ত স্নিগ্ধ জলধারা। এ নদীতে তিনি কখনো প্লাবন দেখেননি। নদীর প্রলয়ঙ্করী মূর্তির সঙ্গে তার যে পরিচয় নেই তা নয়, কিন্তু সে অন্য জায়গায়, জীবনের অন্য পর্বে। গঙ্গার ধার দিয়ে যে দীর্ঘ প্রশস্ত রাজপথ চলে গিয়েছে, সেই পথ আর পথিকদের দেখেও সময় কাটানো যায়। এ পথেও যানবাহনের অন্ত নেই। ঘোড়া আজকাল কচ্চিৎ কখনো চোখে পড়ে, কিন্তু গাড়ি নানা ধরনেরই আছে। সাইকেল, স্কুটার, মোটর বাইক, মোটর গাড়ি, যাত্রী বোঝাই বাস, মাল বোঝাই লরি। এসব যানবাহনের শব্দে সুরপতির আজকাল আর কোনো অসুবিধে হয় না। কানে সয়ে গেছে। তিনি নানা ধরনের কর্কশ শব্দের মধ্যেও তন্ময় হয়ে থাকতে পারেন। কি ইজি চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়েও পড়তে পারেন। তার নিদ্রার ব্যাঘাত হয় না, শান্তিরও না। স্কুটারে করে একটি পাঞ্জাবি তরুণী দম্পতি তার ঘরের সম্মুখ দিয়ে চলে গেল। মেয়েটি সুন্দরী, দীর্ঘাঙ্গী, যুবকটি সুপুরুষ। ওরা বোধহয় এ পাড়ায় নতুন এসেছে। রোজই এই বিকেল বেলায় বেড়াতে বেরোয়।
মেয়েটি স্বামীর খুবই অনুগতা। পড়ে যাবার ভয়ই হোক আর অগাধ ভালোবাসাতেই হোক, স্বামীকে সে লতার মতো বেষ্টন করে থাকে। ওরা স্বামী স্ত্রী বলেই মনে হয় সুরপতির। অবশ্য অন্য সম্পর্কও হতে পারে। বিবাহ বন্ধনের বাইরে কি নারী পুরুষের সম্পর্ক থাকে না? এই পাঞ্জাবি তরুণ দম্পতি সুরপতিকে কিছুক্ষণ অন্যমনস্ক করে রেখেছিল। চমক ভাঙল তার ঘরের দরজায় একখানা সাদা রঙের অ্যাম্বাসেডরকে সশব্দে থেমে যেতে দেখে। গাড়ির ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। তারপর এগিয়ে এসে সরাসরি সুরপতিকেই জিজ্ঞেস করলেন, এখানে কি সুরপতিবাবু থাকেন? সুরপতি ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। দোরের দিকে এগিয়ে গিয়ে বললেন, আমারই নাম সুরপতি দত্ত। আপনি? আপনাকে তো ঠিক চিনতে। মহিলাটি একটু হেসে বললেন, তোমাকে আমি প্রথমটাই ঠিক চিনতে পারিনি। মাথায় একগাছি চুল নেই তোমার, মুখের আদল একেবারে বদলে গেছে, আর কি রোগাই না হয়েছ। আমি সর্বাণী। সর্বাণী? হ্যাঁ হ্যাঁ, আমি সেই সর্বনাশিনী। সুরপতি ধীরে ধীরে বললেন, তুমি তো তত বদলাওনি, শুধু চুলে সামান্য পাক ধরেছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি নে। সর্বাণী বললেন, আমিও কি বিশ্বাস করতে পারছি? তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে বললেন, রাজেন, তুমি বরং গাড়িটা ওই বটতলায় পার্ক করে রাখো, ওখানে জায়গা আছে, যাওয়ার সময় তোমাকে ডেকে নিয়ে যাব। বিনা আমন্ত্রণেই সর্বাণী ঘরে ঢুকলেন। ঘরে খান দুই চেয়ার আছে, কিন্তু সর্বাণী চেয়ারে বসলেন না। দক্ষিণের দেওয়াল ঘেঁষে যে ছোট্ট একখানি খাট পাতা রয়েছে, তাতে পা ঝুলিয়ে বসলেন। যেন এ ঘর ওর খুব পরিচিত, যে এ ঘরে যেন ওর অধিকার আছে। মেয়েরা কত অভিনয় করতে পারে। সুরপতি লক্ষ্য করলেন সর্বাণী খুঁটে খুঁটে ঘরের আসবাবপত্রগুলি দেখছেন। আসবাবের মধ্যে এ ঘরে কি বা আছে? জামাকাপড় রাখার একটা আলনা, বইয়ের র্যাক, লেখাপড়ার জন্য ছোট্ট একটা টেবিল, দেখার মতো তো কিছু নেই। কিন্তু অন্য কিছু করবার মতো খুঁজে পাচ্ছে না বলেই কি সর্বাণী সুরপতির ঘরের জিনিসপত্র দেখার দিকে মন দিয়েছে? সুরপতিও সর্বাণীকে দেখতে লাগলেন। মাথার চুলের সামনের দিকে একটু পাক ধরলেও দেহের আর কোথাও তেমন বয়সের চিহ্ন পড়েনি। গায়ের উজ্জ্বল গৌরবর্ণ প্রায় তেমনই আছে। একটু পুষ্টাঙ্গী হলেও বয়সের তুলনায় তা বেমানান নয়। যৌবন চলে গেলে শ্রী সৌন্দর্য বাড়ে না, কিন্তু সর্বাণীর চেহারায় চালচলনে অভিজাত ঘরের গৃহিণীর পরিচয় আছে, অথচ বেশবাসে কোনো আড়ম্বর নেই। সর্বাণীর পরনে লাল পেরে সাদা খোলের শাড়ি, নিরাভরণা নয়, হাতে গলায় কানে সামান্য আভরণ আছে। তার চেয়েও বেশি করে চোখে পড়ল সিঁথির উজ্জ্বল সিঁদুরের রেখাটি। সেই রেখা দেখে সুরপতির বুকের মধ্যে একটা রক্তাক্ত আঁচড় পড়ল। সধবা রমণীর এই সিঁদুর শোভা সুরপতির জন্য নয়, এই কল্যাণ চিহ্ন অন্য পতির জন্য, অন্য পুরুষের দীর্ঘায়ু কামনায়। দেওয়ালের আলনা থেকে চোখ ফিরিয়ে আনলেন সর্বাণী। তারপর সুরপতির দিকে চেয়ে বললেন, কি দেখছ? সুরপতি একথার কোনো জবাব দিলেন না, বরং আরেকটি কথা জিজ্ঞেস করলেন, তুমি আমার ঠিকানা কোথায় পেলে? সর্বাণী একটু ইতস্তত করে বললেন, শিবুদার কাছে। তিনি তো তোমার এখানে আসেন মাঝে মাঝে, তাই না? সুরপতি বললেন, মাঝে মাঝে নয়, বছরে 2-1 বার আসে মাত্র। আর পেনশনের টাকা আনার সময় যখন কলকাতায় যাই, তখনও কোনো কোনো বার দেখা হয়ে যায়। শিবুই বুঝি তোমাকে আমার কথা বলেছে? তোমার সঙ্গে যোগাযোগ আছে বুঝি? আমি ওর নাম দিয়েছি কি জানো? কিং অফ কমিউনিকেশন।
সর্বাণী বললেন, হ্যাঁ, তিনিই বলেছেন, তবে যোগাযোগ তার সঙ্গে আমার তেমন একটা নেই। আমার টেলিফোন নাম্বার জোগাড় করে তিনি আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন তুমি নাকি খুব অসুস্থ। সুরপতি একটু চুপ করে থেকে কি যেন মনে করার চেষ্টা করলেন, তারপর মৃদু হেসে বললেন, সে যেদিন এসেছিল তার 2 দিন আগে থেকে আমি শয্যাশায়ী ছিলাম। টানটা সেদিন খুব বেশি ছিল। অ্যাজমার রোগীকে বিছানায় পড়ে থাকতে দেখে সে ভেবেছে মৃত্যু শয্যা, কিন্তু দেখতেই পাচ্ছ আমি মরিনি, গা ঝাড়া দিয়ে আবার দিব্য বসেছি। সর্বাণী মৃদু স্বরে বললেন, বালাই সাত, মরবে কেন গো? কিন্তু আমি শুনেছি তুমি রোগ পুষে রাখছ, রোগের কোনো চিকিৎসা করাচ্ছ না। শুধু অ্যাজমাই নয়, তোমার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে। সুরপতি বললেন, শিবেশের কাছ থেকেই বোধহয় এসব শুনেছ। ও ব্যাটার পেটে যদি কোনো কথা থাকে সেই বোধহয় তোমাকে আসতে বলেছে। সর্বাণী সুরপতির দিকে তাকালেন, তারপর তেমনি মৃদু স্বরে বললেন, না, তিনি আমাকে আসতে বলেননি, কেউই বলেনি, আমি নিজেই এলাম। সুরপতি জিজ্ঞেস করলেন, কেন এলে? এ প্রশ্নের জবাব দিতে সর্বাণীর একটু সময় লাগলো, আর সেই সময়টুকুতে 40 বছর আগের জীবনের একটি অধ্যায়ে পরিক্রমা করতে শুরু করলেন সুরপতি। এর আগেও কতবার যে স্মৃতিচারণ করেছেন তার ঠিক নেই। সেই দুঃখ, লজ্জা, গ্লানি, পরাভবের কাহিনী কতবার যে বিস্মৃত হতে চেয়েছেন তারও কি হিসেব আছে? মিলিটারি অ্যাকাউন্টস অফিসে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমের সেই শহরটিতে বদলি হলেন সুরপতি। মাত্র কয়েক মাস আগে বিয়ে করেছেন, অপূর্ব সুন্দরী স্ত্রী, একই পাড়ার মেয়ে। সুরপতি তাকে ছোটবেলা থেকেই দেখেছেন, সবুও দেখেছে, হেসে কথা বলেছে, অল্প স্বল্প ঠাট্টাই আর কিও করেছে। কিন্তু বড় হবার পর দেখার ধরন যে বদলে গেছে তা দুজনেই জানতেন, দুজনেই সে সম্বন্ধে সচেতন ছিলেন। কোনো পক্ষের অভিভাবকদের অমত নেই, পাল্টি ঘর। শুধু একটি আপত্তি থাকলেও থাকতে পারত, সবুর বাবার অবস্থা তেমন ভালো নয়, তেমন দিতে ধুতে পারবেন না। সুরপতির বাবা বললেন, তাতে কি হয়েছে, পণযৌতুক নিয়ে আমি কি করব? আমি ওই মেয়েটিকেই ঘরে আনতে চাই, ও আমার ঘর আলো করে থাকবে। তাছাড়া আমার ছেলেরও যখন পছন্দ। তারপর বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে সর্বাণীর মুখে যে হাসি ছিল, যে আনন্দ ধারা ওর চোখ মুখ থেকে উপচে পড়ত, তা যেন আর নেই। সুরপতি তাকে আদরে সোহাগে অস্থির করে তোলেন। দরকার নেই তবুও শাড়ি, গয়না, সাবান, স্নো নিয়ে আসেন, কিন্তু স্ত্রীর মন ওঠে না, তার মুখে হাসি ফোটে না। সবুর কেবলই অভিযোগ, তুমি আমাকে ভালোবাসো না। সুরপতি জোর দিয়ে বলেন, কেন ভালোবাসবো না, ভালো তো বাসি। তারপর সবু শোবার ঘরের নিরিবিলিতে গভীর রাত্রে একদিন সোহাগ করে বললে, আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? দিদি বৌদি সবার কাছে শুনেছি ফুলশয্যার রাত্রেই তাদের, আর আমাদের এতদিন হয়ে গেল। সুরপতি গম্ভীরভাবে বলেছেন, একজন সন্ন্যাসীর সঙ্গে আমার খুব জানাশোনা, জীবনের সব ব্যাপারে আমি তার উপদেশ মেনে চলি। তিনি আমাকে বলেছেন 1 বছর যদি আমরা সংযত হয়ে থাকি আমাদের খুব ভালো হবে। সবু খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ সুরপতির বুকের ওপর মাথা রেখে কেঁদে উঠেছিল। তুমি আমাকে মোটেই ভালোবাসো না, সন্ন্যাসীর কথাই যদি শুনবে, তুমি নিজেও সন্ন্যাসী হয়ে গেলে না কেন? ছেলে আর বউয়ের মধ্যে কিছু একটা গরমিল হয়েছে, সুরপতির বাড়ির সবাই তা টের পেলেন, বিশেষ করে মা কাকিমারা, কিন্তু মুখে কেউ কিচ্ছুটি বললেন না।
সবু চলে গেল বাপের বাড়ি। এর মধ্যে সুরপতির বদলিরও অর্ডার এলো। তিনি যেন বেঁচে গেলেন। সবুর আবার কান্না, তুমি আমাকে একা ফেলে। সুরপতি বললেন, তোমাকে এখনই নিয়ে যাব কোথায়? আমার সঙ্গে যারা বদলি হয়েছে তারা কেউ স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছে না। আগে বাসা টাসা ঠিক করি, তারপর তো তোমায় নেব। নতুন শহরে গিয়ে মেসে উঠেছিলেন সুরপতি। মাসের পর মাস গেল, বাসা আর ঠিক হয় না। স্ত্রীকে কেবল চিঠির পর চিঠি লেখেন। দামি রঙিন কাগজে সোহাগ আর ভালোবাসা উচ্ছ্বসিত হয়ে ওঠে। আর মাঝে মাঝে সেই সন্ন্যাসীর উপদেশের কথা স্ত্রীকে স্মরণ করিয়ে দেন। সবু, তুমি শুধু একটা বছর সবুর করো। কিন্তু সর্বাণীর ধৈর্য কম। সে 3 মাসের মাথায় তার দাদাকে নিয়ে সুরপতির মেসে এসে হাজির। সুরপতি অপ্রসন্ন হয়ে বললেন, কি মুশকিল বাঁধালে বলো দেখি, বলা নেই কওয়া নেই, এমন হুট করে চলে এলে। শিবেশ হালদার সুরপতির সহকর্মী বন্ধু, মেসের একই ঘরে থাকে। যেমন আড্ডাবাজ তেমনই ফক্কর। সে সুরপতির মাথার তালুতে হাত রেখে বলল, কেন এখানে রাখবে? শিবেশ করিতকর্মা ছেলে। পরের দিনই বাসা খুঁজে বার করল। বড় বড় দুখানা ঘর, রান্নাঘর, বাথরুম, প্রশস্ত উঠোন, একধারে বাঁধানো পাতকুয়ো, ছাদ আছে। সন্ধ্যার পর যত খুশি সেখানে বসে গল্প করা যায়। সর্বাণী মনের মতো করে ঘর সাজালো। জানলায় দরজায় রং বেরঙের পর্দা, উঠোনে রং বেরঙের ফুলের টব। কিন্তু নারীর মুখপদ্মে সেই অম্লান শোভাটুকু কোথায়? তা যেন ক্ষণে ক্ষণে বিষাদে আচ্ছন্ন। ক্রমে সর্বাণীর মুখ ফুটতেও শুরু করল। তুমি ডাক্তার দেখাও, তোমার সন্ন্যাসী টন্যাসী সব বাজে কথা। শিবেশকে নিয়ে ডাক্তার অনেক আগেই দেখাতে শুরু করেছিলেন সুরপতি। সামরিক বিভাগের সবচেয়ে বড় ডাক্তার। তিনিও বাঙালি, শহরের নাম করা লোক। তিনি দেখে শুনে মুখ গম্ভীর করেছিলেন। বলেছিলেন, এ তো ব্যাধি নয়, জন্মগত অর্গানিক ডিফেক্ট। এই অসম্পূর্ণতা সারাবার নয়। তুমি জেনে শুনেও কেন বিয়ে করলে? তার কথার কোনো জবাব দিতে পারলেন না সুরপতি। বিয়ে করা উচিত হয়নি তা তিনি জানেন, কিন্তু মুখে কি সে কথা স্বীকার করা যায়? ছেলেবেলা থেকে যে মেয়েটি তার নয়ন হরণ করেছে, মনোহরণ করেছে, তাকে হাতছাড়া করা কি অতই সহজ? তাছাড়া সাধু সন্ন্যাসীরা তাকে অন্যরকম ভরসা দিয়েছিলেন। তারা বলেছিলেন, মন্ত্র তন্ত্র, গাছগাছরা, মাদুলি, কবচ এসবের ফল অবশ্যই ফলবে, তবে সময় লাগবে। আরও এক ধরনের কূটযুক্তি সুরপতির মনের মধ্যে তখন জুড়ে বসেছিল। যে দোষে তিনি কষ্ট পাচ্ছেন, দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হচ্ছেন, সেও তো তার নিজের দোষ নয়। সেও এক ধরনের দুর্ভাগ্য নয় কি? কিন্তু দুর্ভাগ্য শুধু কি তাকেই দগ্ধ করছে? করছে তো আরও একজনকে। বাসা করবার পর থেকেই সর্বাণীর দ্বিচারিতা লক্ষ্য করলেন সুরপতি। সে অতিথিদের সামনে, বন্ধুদের সামনে, প্রতিবেশীদের সামনে একরকম, সুরপতির কাছে অন্যরকম। বাইরে হাসি খুশি আনন্দ উল্লাস ছাড়া যেন সে আর কিছুই জানে না। তার হাতের রান্না, মধুর মুখের কথা, মধুর গতিভঙ্গিতে মধু নিংড়ে পড়ে। কিন্তু সুরপতির সঙ্গে একান্তে যখন তার দেখা হয়, তখন সে বিষকন্যা। তার দৃষ্টিতে ক্রূরতা, কণ্ঠে বিষ, আচার আচরণে কোথাও যেন কোনো মমতা নেই। যে ছিল মোহিনী, সে হল নাগিনী। তার বিষের জ্বালায় ছটফট করতে থাকেন সুরপতি। বন্ধু শিবেশই ছিল একমাত্র ওঝা। সে আড়ালে আবডালে সর্বাণীকেও বোঝায়, সুরপতিকেও বোঝায়, কিন্তু হতাশায় তাকেও মাঝে মাঝে অবসন্ন দেখাত। তার মুখেও নৈরাশ্যের বাণী ফুটত। তোমার অশান্তি দূর করা শিবেরও অসাধ্য। এই সমস্যার যে কি সমাধান আমি তো ভেবে পাইনি।
তারপর সমাধান একেবারে নিজে পায়ে হেঁটে সুরপতির বাড়িতে এসে ঢুকলো একদিন। প্রথমে বাইরের ঘরে, তারপর ভিতরের ঘরে। তার নাম নীরদ মুখার্জি। বয়সে সুরপতির চেয়ে বেশ ছোট, চাকরিতেও জুনিয়র, কিন্তু যেমন রূপ তেমনই স্বাস্থ্য, তেমনি বলতে কইতে ওস্তাদ। দুদিনেই সে শহরের বাঙালি পাড়া জয় করে বসল। সর্বাণী যেন ওর জন্যই অপেক্ষা করছিল। শিবেশ আর সুরপতি হাজার বিধিনিষেধ আরোপ করলেও কিছুটি করতে পারলেন না। ঝি চাকরের পাহারা বসিয়েও ব্যর্থ হলেন। তারা হাঁটেন ডালে ডালে, ওরা হাঁটেন পাতায় পাতায়। সর্বাণীর গোপন অভিসারের নিত্য নতুন কলাকৌশল দেখে সুরপতির শিরায় শিরায় বৃশ্চিক হেঁটে বেড়ায়। তারপর যা গোপন ছিল তা শুরু হলো প্রকাশ্যে। সর্বাণীর ভাব দেখে মনে হলো সে আর কোনো আড়াল আবডাল রাখতে চায় না। কি আড়াল আবডাল রাখবার মতো তার ধৈর্যও নেই। সুরপতির সামনেই সে নীরদকে আদর সোহাগ করে, অন্তত করতে উদ্যত হয়। সুরপতিকে দেখলে ধমক দিয়ে বলে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও না, বাইরে যাও। নীরদ ওই কথাটিরই একটি মধুর সংস্করণ উপহার দেয়। যান না সুরপতিদা, শিবেশদার সঙ্গে একটু বেরিয়ে আসুন, আপনি তো বেড়াতে টেড়াতে ভালোই বাসেন। সুরপতি মনে মনে গজরাতে থাকেন। ক্রমে নীরদের আসন সুরপতির বাসায় আরো পাকাপোক্ত হয়। সুরপতি যেন বাইরের লোক, নীরদই আসল গৃহপতি। তার আদর যত্নের অন্ত নেই। সর্বাণী পারে তো আঁচল দিয়ে তার পা মুছিয়ে দেয়, পায়ের কাঁটা তুলে দেয় দাঁত দিয়ে। সুরপতি প্রতিবাদ করলে সর্বাণী তাকে প্রচণ্ড ধমকে থামিয়ে দেয়। তুমি চুপ করো, তোমার কীর্তিকলাপের কথা আর বলো না। আর কেউ হলে লজ্জায় আত্মহত্যা করত। সুরপতি জানেন সর্বাণী এখন তার মৃত্যু কামনা করেন। তিনিও ওদের দুজনের মৃত্যু চান, কিন্তু কেউ কাউকে মারতে পারে না, কিন্তু পরস্পরকে প্রায় প্রতি মুহূর্তেই মৃত্যু যন্ত্রণা দেয়। সেই মৃতভাষিনী অমৃতভাষিনী সর্বাণী একেবারে বদলে গেছে। ঝগড়া শুরুতেই তার মুখ দিয়ে খিস্তি বেরোয়। এমন অশালীন অশ্রাব্য কথা বলে, জীবিকার জন্য যেসব মেয়ে রাস্তায় দাঁড়ায় তারাও যেন তা বলতে পারে না। তারপর একদিন ওদের হাতে নাতে ধরে ফেললেন সুরপতি। তারই শোবার ঘরে মুখোমুখি দাঁড়িয়ে ওরা পরস্পরের মুখ চুম্বন করছিল। সুরপতির আর সহ্য হল না। নীরদের ঘাড়ে হাত দিয়ে বললেন, বেরো। নীরদ প্রথমে একটু অপ্রতিভ হল, তারপর সুরপতির হাত ছাড়িয়ে নিয়ে ঘাড় ফুলিয়ে বিদ্রূপে বিকৃত মুখে বলল, আমার গায়ে হাত তুললে এর ফল ভালো হবে না কিন্তু। মিথ্যে পৌরুষের বড়াই করতে এসো না। তুমি যে কত বড় পুরুষ তা সবাই জানে। আমি নিশ্চয়ই যাব, গেলে একা যাব না যদিও। নীরদ বর্ণে বর্ণে কথা রাখল। পরদিন সুরপতি অফিসে গিয়ে নীরদকে দেখতে পেলেন না। বাড়িতে ফিরেও দেখলেন ঘর খালি। সর্বাণী খালি হাতে যায়নি। সোনা গয়না, নগদ টাকা যা কিছু ছিল সব নিয়ে গেছে। পরে সুরপতি জেনেছিলেন ব্যাংকের টাকাও সব তুলে নিয়েছিল সর্বাণী। স্ত্রীর নামে সাত করে একটি অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন সুরপতি। সে অ্যাকাউন্ট সর্বাণী ক্লোজ করে দিয়ে গেছে। বন্ধুর কাছে গভীর আক্ষেপে নালিশ চালালেন সুরপতি। কি হীন মিন মাইন্ডেড ওরা, দেখ আমার টাকাগুলি পর্যন্ত নিয়ে গেল, ওদের একবারও বিবেকে বাঁধল না। শিবেশ হেসে বলেছিলেন, হাহা, বিয়ে করবে, পণ যৌতুক নেবে না। তারপর বন্ধুকে আরো কাছে টেনে নিয়ে সান্ত্বনা দিয়েছিলেন, যা সবচেয়ে দামি তাই যখন রইল না, তুচ্ছ টাকা কড়ি সোনা দানার জন্য আর শোক করো না ভাই। সুরপতি ভেবেছিলেন মামলা করবেন, কিন্তু তার বন্ধুরাই নিষেধ করেছিলেন, মামলায় তুমি জিততে পারবে না। সুরপতি ভেবেছিলেন চুরির দায়ে ওদের নামে থানায় ডায়েরি করবেন, কিন্তু শিবেশ তাতেও বাধা দিয়েছিল। কিছুদিন বাদে খবর পেয়েছিলেন
সিমলায় গিয়ে ওরা সিভিল ম্যারেজ করেছে। এই অপরাধে নীরদের চাকরি গেল না, বরং চাকরিতে সে উত্তরোত্তর উন্নতি করল। সুরপতিও চাকরি ছাড়লেন না, তবে বদলির জন্য আবেদন করলেন। সে আবেদন মঞ্জুরও হল। কলকাতায় গেলেন না, দিল্লি সিমলাতেও না, অজ্ঞাত অখ্যাত কোনো ছোট্ট স্টেশনেই তিনি চেয়েছিলেন, যেখানে আত্মীয় নেই, বন্ধু নেই, যেখানে কোনো চেনা মুখ চোখে পড়বে না। সুরপতি সাধু সন্ন্যাসী হতে চেয়েছিলেন, কিছুদিন ঘুরেও ছিলেন তাদের পিছনে পিছনে, রোগ মুক্তির জন্য নয়, বাসনা মুক্তির আশায়। কিন্তু পুরোপুরি তাদের পথে তিনি যেতে পারেননি। একবার মুখ ফিরিয়ে উল্টো পথ নেওয়ারও তার স্বাদ হয়েছিল। ভেবেছিলেন দুর্বৃত্ত হবেন, দুরাচারী হবেন, শত্রুতা করবেন সমাজ সংসারের সঙ্গে। দেখলেন তাও তার ধাতে নেই। দৈহিক অসম্পূর্ণতার পূরণ হয়নি। জীবনের অন্য কোনো ক্ষেত্রে পৌরুষের পরিচয় বা দেওয়া হলো কই? প্রবল ঘৃণা, প্রবল বিদ্বেষ কি প্রবল প্রেম কিছুই দীর্ঘ জীবনকে প্লাবিত করল না। আরো 5 জন গৃহস্থের মতো তিনিও সাধারণ সুখ দুঃখ হাসি কান্নার মধ্যেই জীবন কাটিয়ে দিলেন। শুধু তফাতেই গৃহস্থদের গৃহিণী থাকে, অন্তত কিছুকালের জন্য হলেও থাকে, কিন্তু তিনি গৃহিণীহীন গৃহী। মাঝে মাঝে মনে হয় নারী যেন তার সারা জীবনের প্রতীক। নারী যেমন হাতছাড়া হয়ে গিয়েছে, জীবনও যেন তেমনই হাতছাড়া। জীবনের কোনো কিছুই যেন তিনি শক্ত মুষ্টিতে ধরতে পারলেন না। অথচ পরিণত বয়সে এসে বুঝতে পেরেছেন, যাকে তিনি অভিশাপ বলে মনে করেছিলেন তা একটা আকস্মিক দুর্ঘটনা ছাড়া কিছুই নয়। অন্ধতা, খঞ্জতা, বধিরতার মতোই এও এক ধরনের অঙ্গহীনতা। তার জন্য সারা জীবন হীনমন্যতাকে বয়ে বেড়াবার কি প্রয়োজন? অতীত জীবনের 40 বছর ঘুরে আসতে 40 সেকেন্ডেরও বেশি সময় লাগলো না সুরপতির। মনোযানের চেয়ে কোন বিমান বেশি দ্রুতগামী? তিনি সর্বাণীর দিকে তাকিয়ে আগের প্রশ্নটি আবার তুলে ধরলেন। কেন এলে? সর্বাণী বললেন, দেখতে এলাম। সুরপতি কোনো জবাব দিলেন না। সর্বাণী বললেন, আমি শিবুদার কাছে সব শুনেছি। টাকা তো তুমি কম রোজগার করনি, কিন্তু হাতে কিছুই রাখনি। ভাইপোদের পড়িয়েছ, ভাইজিদের বিয়ে দিয়েছ, দুস্থ আত্মীয় স্বজনদের জন্য সব বিলিয়ে দিয়েছ। সুরপতি মৃদু হেসে বললেন, সে তো সবাই করে। না, সবাই করে না। সব দিয়ে থুই হাত খালি করে বসে আছো। যাদের জন্য তোমার দিকে তারা কি কেউ তাকাচ্ছে? আর সামান্য গুণগান, সহানুভূতি। তবু সুরপতির মনে হলো এ যেন প্রেম গুঞ্জনের চেয়েও মধুর। সুরপতি মৃদু স্বরে বললেন, ওসব থাক, তোমার কথা শুনি, বলো। কি শুনতে চাও বলো? তুমি সুখী হয়েছ তো? এ প্রশ্ন যেন অসঙ্গত, তাই সুখের উপকরণগুলির কথা তিনি নিজেই বলে যেতে লাগলেন। আমি জানি তোমরা কলকাতায় বাড়ি করেছ, গাড়ি করেছ। চাকরি ছেড়ে দিয়ে নীরদ ব্যবসা বাণিজ্যে নেমেছে। তার গৃহেও লক্ষ্মী, বাণিজ্যেও লক্ষ্মী। তুমি সুখী হয়েছ সর্বাণী। সর্বাণী একটু চুপ করে রইলেন। তারপর মুখ নিচু করে মৃদুস্বরে বললেন, জীবনে পুরো সুখ কি কারো হয়? সুরপতি বললেন, শিবু আমাকে অনেক কথাই বলেছে, কিন্তু একটা কথা বলেনি। আমিও তাকে জিজ্ঞেস করতে পারিনি, কেমন যেন মুখে আটকে গেছে আমার। আজ যদি তোমার কাছে কথাটা জানতে চাই, কিছু মনে করবে না তো? সর্বাণী মুখ তুলে বললেন, মনে করবার কি আছে, বলো না। সুরপতি একটু দ্বিধান্বিত হয়ে বললেন,
তোমাদের ছেলে মেয়ে কটি? সর্বাণীর মুখখানা আরক্ত হয়ে উঠল। একটিও না। কথাটা শুনে একটু যেন উল্লাস বোধ করলেন সুরপতি। তিনি ওকে দৈহিক সুখ দিতে পারেননি, নীরদ ওকে সন্তান সুখ দিতে পারেনি। পরক্ষণে নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হলেন, যদিও একটু সহানুভূতির সুরে বললেন, হলে ভালো হতো, এতদিনে নাতি নাতনিতে ঘর ভরে যেত তোমার। সর্বাণীও চুপ করে রইলেন। সুরপতি ভাবলেন, নিঃসন্তান হওয়ার দুঃখই কি ওর একমাত্র দুঃখ? কিন্তু আর কিছু জিজ্ঞাসা করতে সাহস হলো না। পাছে আর কোনো অপরাধ করে বসেন, পাছে আর কোনো দুঃখের কথা শুনে নিজের মনেই সুখবোধ হয় তার। মনের অগোচরে তো পাপ নেই। সর্বাণী ততক্ষণে লাল রঙের বেশ একটু বড় আকারের ভ্যানিটি ব্যাগ থেকে একখানি চেক বই আর কালো রঙের ফাউন্টেন পেন বার করলেন। তারপর সুরপতির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি আমার সব কথা শুনলে, এবার আমার একটি অনুরোধ তোমায় রাখতে হবে। বলো, কি অনুরোধ? সর্বাণী বললেন, সেদিন আমি তোমার ঘরে সব নিয়ে পালিয়েছিলাম, নিঃস্ব করে রেখে গিয়েছিলাম তোমাকে। আজ সব ফিরিয়ে দিতে পারি এমন সাধ্য আমার নেই, কিন্তু তুমি কিছু অন্তত নাও। সুরপতি বললেন, না সর্বাণী, তা হয় না। না কেন? তোমার চিকিৎসার দরকার, ওষুধপত্রের দরকার, এ টাকা তো তোমারই। চেকে সুরপতির নাম লিখতে উদ্যত হলেন সর্বাণী, কিন্তু সুরপতি বাধা দিয়ে বললেন, না। তারপর হাত বাড়িয়ে এই প্রথম তিনি পরস্ত্রীর কোমল সুন্দর হাতখানি নিজের মুঠির মধ্যে নিয়ে বললেন, না, তুমি দিতে চেয়েছ এই যথেষ্ট। তুমি যে এসেছ এই অনেক। জীবনে যে আর একবার দেখা হলো, এইটাই তো অনেক। আমার আর কিছুতে দরকার নেই সর্বাণী। ছলছল চোখে আর এক জোড়া ছলছল চোখ দেখতে পেলেন সুরপতি। সেই প্রথম শুভ দৃষ্টির পর জীবনে শুভ বলতে কিছুই আর ছিল না। দুজনের মাঝখানে ছলনা বঞ্চনার পাহাড় জমে উঠেছিল। তাই আজ আবার দ্বিতীয়বার দৃষ্টি বিনিময় হলো। এখন কারো কাছে কারুরই কিছু প্রত্যাশা করবার নেই, নেই প্রবঞ্চিত হবার ভয়ও। সুরপতি ভাবলেন, এই যথার্থ শুভ দৃষ্টি। না ডাকতেই রাজেন গাড়ি ঘুরিয়ে নিয়ে এসেছে। গাড়ির ভিতর থেকে সে বলল, রাত হয়ে যাচ্ছে মা। সর্বাণী সাড়া দিয়ে বললেন, চলো যাই। সুরপতির দিকে চেয়ে বললেন, তাহলে চলি। সুরপতি দোরের সামনে এসে দাঁড়ালেন। পথের বাঁকে যতক্ষণ না গাড়িখানা মিলিয়ে গেল তিনি তাকিয়ে রইলেন। যতক্ষণ না গাড়ির শব্দ মিলিয়ে গেল কান পেতে রইলেন। বাড়ির চাকর যোগরাজ এসে ঘরের আলো জ্বেলে দিল। একটু অনুযোগের সুরে বলল, কর্তাবাবু, কিছু খেলেন না? বৌদিরা সব সিনেমায় গেছেন, ফিরে এসে শুনতে পেলে খুব রাগ করবেন। যোগরাজকে তিনি আরো দু একবার ঘরের সামনে দেখেছেন, কিন্তু সেও ঢুকতে সাহস পায়নি। আলাপে ব্যাঘাত ঘটার ভয়ে সেও তাকে আর ডাকেনি। আশ্চর্য, সর্বাণীকে এক কাপ চা খেতে বলার কথাও মনে পড়েনি তার। একবার ভাবলেন ওকে একটু তিরস্কারই করবেন, কিন্তু কিছু বলতে গিয়েও থেমে গেলেন সুরপতি। যোগরাজ যদি বলে, কই বাবু, কেউ তো আসেনি, আপনি বোধহয় স্বপ্ন দেখছিলেন। আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখেন, দিনের বেলা জেগেও স্বপ্ন দেখেন, তেমনই কিছু একটা দেখেছেন হয়তো। যদি বলে, তাই ওকে কিছু না বলাই ভালো। সত্যি, নিজের ভিজে চোখ ছাড়া সে যে আবার এই ঘরে এসেছিল
তার তো কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। শুনছিলেন আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত ফিরে দেখা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ আর আত্মবিশ্বাস দুই বাড়বে। আজ এখানেই বিদায় নেব। দেখা হচ্ছে আবার। নমস্কার।